সালামু আলাইকুম। আপনাদের আজকের সেশনে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ইয়াসিন আরাফাত। আমি বর্তমানে সিপিএস পার্ট ট্রেনি হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। এমআরসিপি পার্ট 1 পাশ করেছি সেপ্টেম্বর 2025 তারিখে। আচ্ছা, আজকে আমরা একটা কমন টপিক নিয়ে আলোচনা করব। এটা আমরা মোটামুটি সবাই জানি, তারপরও এখানে কিছু ডিলেমা আছে ছোট, এবং এমআরসিপি তে আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ এই টপিকটি থেকে সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের সবচেয়ে কমন একটা টপিক সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা আসলে একটা মিসনোমার, কারণ আহ, এই সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা এসভিটি এর মধ্যে আসলে অনেকগুলো ট্যাকিয়ারিথমিয়া আসলে ইনক্লুডেড। তো এর মধ্যে সবচেয়ে কমন যেটা এসভিটি কজের মধ্যে সেটা হচ্ছে এভিএনআরটি, অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল রি এন্ট্রি ট্যাকিকার্ডিয়া। তবে এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে, এগুলো আমরা একটু জেনে রাখতে পারি। ইভেন দেখেন সাইনাস ট্যাকিকার্ডিয়া যেটা, এটাও কিন্তু একটা এসভিটি টাইপের মধ্যে পড়ে। তো আমাদের রেগুলার অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়ার মধ্যে আছে সাইনাস ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফ্লাটার। এছাড়া অ্যাট্রিওভেন্ট্রিকুলার কিছু কজ আছে, এভিআরটি, এটার ফুল ফর্মটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার রি-এন্ট্রি ট্যাকিকার্ডিয়া। এভিএনআরটি যেটা আমি বললাম, এছাড়া জাংশনাল ট্যাকিকার্ডিয়া। ইরেগুলার অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটির মধ্যে আছে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, এবং মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। আমাদের আজকের এই সেশনের মূল ফোকাসটাই থাকবে এভিএনআরটি, এটার ম্যানেজমেন্টের কে কেন্দ্র করে। তো আমরা আগাই। তো আমরা একটা ইসিজি নিয়ে আসছি। আহ, আমি পূর্বেই বলে নিতে চাই যে এমআরসি পার্ট 1 এর জন্য আমাদের ডিরেক্ট কোনো ইসিজি আসবে না, তবে ফাইন্ডিংস দেয়া থাকবে। তো আমরা যদি এই 12 বিট ইসিজিটাকে আমরা যদি দেখি, আহ তাহলে আমরা প্রথমেই দেখব যে এই যে লিড 2, লম্বা একটা লিড দেওয়া আছে, এটাকে বলা হয় রিদম স্ট্রিপ। তো রিদম স্ট্রিপের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবেন যে কি দেখতে পাচ্ছি আসলে, আপনারা একটু খেয়াল করেন। আর যে পেশেন্টের ট্যাকিকার্ডিয়া আছে, অর্থাৎ আমরা যদি দুটো আর আর ইন্টারভালের মধ্যে গ্যাপ দেখি, এভারেজ প্রায় এখানে হার্ট রেট আছে আমাদের 150, এবং কোনো ক্লিয়ার কাট ভিজিবল পি ওয়েভ নেই। এবং যদি কিউআরএসটা আমরা দেখি, কিউআরএস নর্মাল অথবা ন্যারো। তো কখন আমরা এটাকে নর্মাল বা ন্যারো বলবো? লেস দেন 120 মিলিসেকেন্ড অথবা লেস দেন 3 স্মল বক্স যদি হয়, তো সেক্ষেত্রে আমরা বলবো যে কিউআরএস কমপ্লেক্স ন্যারো আছে। তো এই এসভিটি বা এভিএনআরটির যদি আমরা বলি যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি কি আছে, তো তার মধ্যে প্রথমত হলো যে পেশেন্ট ট্যাকিকার্ডিয়া থাকতে হবে, হার্ট রেট মোর দেন 100 বিটস পার মিনিট থাকবে। ইউজুয়ালি পেশেন্টের হার্ট রেট 150, 180, 200 এরকম রেটে থাকে, এবং কোনো ভিজিবল পি ওয়েভ থাকবে না, এবং কিউআরএস কমপ্লেক্সটা হবে ন্যারো। তখন আমরা এটাকে বলবো এভিএনআরটি। আচ্ছা, তো এই এভিএনআরটি পেশেন্ট, এটা খুবই কমন, বিশেষ করে ইয়াং ফিমেল। সে লাইট হেডেডনেস বা হাইপোটেনশন, কিংবা একটা ফ্লাটারিং, একটা চেস্টে একটা অ্যাবনর্মালিটিস আমাদের কাছে প্রেজেন্ট করবে। তো সেক্ষেত্রে আমরা যখন ইসিজিতে এরকম একটা ফাইন্ডিংস পাবো, শুরুতেই আমরা দেখবো যে পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল আছে কিনা। যদি দেখি যে পেশেন্টের হাইপোটেনশন, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 90 মিলিমিটার মার্কারি, অথবা পেশেন্টের সিভিয়ার চেস্ট পেইন হচ্ছে, পেশেন্টের পালমোনারি ইডিমা ডেভেলপ করেছে, অথবা পেশেন্টের অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ পেশেন্টের জিসিএস ডাউন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম করণীয় হলো পেশেন্টকে শক দেয়া। অর্থাৎ আমরা সিনক্রোনাইজড ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন অথবা ডিসি কার্ডিওভার্সন করব ইমিডিয়েটলি, কেননা পেশেন্ট হিমোডাইনামিক আনস্টেবল। এটা এমআরসিপি পার্ট 1 এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আনস্টেবল থাকলে আমরা কোনো ড্রাগ ট্রিটমেন্টের দিকে যাচ্ছি না, আগে শক দিব। তো যদি দেখি যে না, পেশেন্ট স্টেবল আছে, ব্লাড প্রেশার ভালো আছে, হার্ট ফেলিওর নেই, এবং পেশেন্টের জিসিএস ভালো আছে, তখন আমরা কিছু ড্রাগ ট্রিটমেন্টের কথা চিন্তা করব। ইনিশিয়ালি সবচেয়ে যেটা আমরা কমনলি করে থাকি, সেটা পেশেন্টকে ভেগাল ম্যানুভার দিব। তো অনেকভাবেই পেশেন্টের ভেগাস নার্ভ স্টিমুলেট করা যায়। তো ক্যারোটিড সাইনাস মেসেজ দিতে পারি, অর্থাৎ পেশেন্টের ক্যারোটিড এরিয়াতে আমরা একটু মেসেজ করব। অথবা যেটা করা হয় কমনলি, ভালসালভা ম্যানুভার, যেটার বর্তমানে আসলে বলা হয় মডিফাইড ভালসালভা ম্যানুভার। এটা আমরা যদি সংক্ষেপে একটু বলি, এখানে কি করা হয়, মূলত পেশেন্ট সুপাইন একটা পজিশনে থেকে সে একটা 10 সিসি একটা সিরিঞ্জকে সে ব্লো করতে থাকবে, অর্থাৎ সে ফু দিতে থাকবে। তো 10 সেকেন্ড ফু দেওয়ার পর তার পাকে ইলাভেট করে দেওয়া হয়, এবং হেডকে একটু নিচের দিকে নামায় নেওয়া হয়। এই পজিশনে সে এরকম 30 সেকেন্ড 45 সেকেন্ড থাকবে। তো
তো এরকম ভেগা, এটাকে বলা হয় মডিফাইড ভালসালভা ম্যানোভার। তা আপনারা একটু দেখবেন কিভাবে করা হয়, এবং এটা খুবই লাইফ সেভিং একটা আসলে মানে প্রসিডিউর, যার মাধ্যমে হচ্ছে অনেকাংশেই হচ্ছে পেশেন্টের সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া সাইনাস রিদমে কনভার্ট হয়ে যায়। তো আমাদের ইনিশিয়ালি যেটা বললাম, ফার্স্ট লাইন হচ্ছে পেশেন্টের ক্যারোটিড সাইনাস মেসেজ দেওয়া অথবা মডিফাইড ভালসালভা ম্যানোভার করা। যদি দেখি যে না, কোনো কারণে ফার্স্ট লাইন ফেল করেছে, তখন আমরা হচ্ছে ইমিডিয়েটলি হচ্ছে আইভি অ্যাডেনোসিন দিব, যদি না পেশেন্টের কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে। তো কন্ট্রা ইন্ডিকেশন গুলো নিয়ে আমরা পরবর্তীতে বলবো যে কি কি কারণে আমরা দিতে পারবো না। আর যদি আমাদের কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে, আমরা ইউজুয়ালি হচ্ছে আমরা 6 মিলিগ্রাম আইভি অ্যাডিনোসিন একটা পেরিফেরাল চ্যানেলের মাধ্যমে, ভেইনের মাধ্যমে, ইউজুয়ালি ইন্টিকিউবিটাল ভেইন দিয়ে অথবা অন্য কোনো পেরিফেরাল ভেইন দিয়ে আমরা হচ্ছে খুব দ্রুত দিয়ে ফেলবো উইথ স্যালাইন ফ্লাশ। এখানে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, অ্যাডিনোসিন দিতে হয় আমরা এটা সবাই জানি, কিন্তু কিভাবে দিব এটা যদি বলা হয় যে অ্যাডিনোসিন হচ্ছে খুবই শর্ট হার্ট লাইফ, less than 10 সেকেন্ড। তো অ্যাডিনোসিন দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা 20 ml নর্মাল স্যালাইন দিয়ে হচ্ছে ফ্লাশ দিয়ে দিব, দ্রুত সার্কুলেশনে চলে যাবে এবং ইমিডিয়েটলি হচ্ছে পেশেন্টের দেখা যাবে যে সাইনাস রিদমে পেশেন্ট কনভার্ট করে যাচ্ছে। যদি দেখা যায় যে না 6 মিলিগ্রামে আমাদের কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা 2 মিনিট, 1 to 2 মিনিট ওয়েট করার পর আমরা হচ্ছে এনাদার 12 মিলিগ্রাম আমরা হচ্ছে বোলাস অ্যাডিনোসিন দিব, এবং দিয়ে ওয়েট করব যে রিদম কনভার্ট হয় কিনা। যদি তাও কনভার্ট না হয়, সেক্ষেত্রে আমরা এনাদার 12 মিলিগ্রাম অথবা 18 মিলিগ্রাম, যেটা লেটেস্ট গাইডলাইনে বলা হয় 18 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়, আমরা দিব। তো দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টের এর মধ্যে সাইনাস রিদমে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, এছাড়া আমাদের হাতে আর কি অপশন আছে, আমরা চাইলে হচ্ছে থার্ড লাইনে হিসেবে আইভি ভেরাপামিল অথবা ডিলটিয়াজাম দিতে পারি। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এবং লাস্টলি যদি এগুলো কোনোটাই কাজ না করে, আমরা সেক্ষেত্রে আবার হচ্ছে পুনরায় পেশেন্টকে সিনক্রোনাইজড ডিসি কার্ডিওভার্সন করব। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অ্যাডিনোসিনের কিছু সাইড ইফেক্ট অবশ্যই আছে। তো দেখেন, অ্যাডিনোসিন দেওয়ার পর পেশেন্ট কি ফিল করতে পারে, প্রতিটা কথা এমআরসিপি পার্ট 1 এর জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন পেশেন্ট একটা সাডেন টাইটনেস ফিল করতে পারে, পেশেন্টের ফ্লাশিং হতে পারে, পেশেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল শকের মতো সে একটা ফিলিংস পেতে পারে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাডিনোসিন দিতে পারবো না। যদি দেখেন, আমি শুরুতেই বলি, যদি পেশেন্টের যদি কোনো ব্রোঙ্কোস্পাস্টিক ডিজিজ থাকে, যেমন সিভিয়ার অ্যাজমা থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাডিনোসিন দিতে পারবো না। সেক্ষেত্রে হারাম, হারাম এবং হারাম। এছাড়া আরো কিছু কন্ডিশন আছে যে ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাডিনোসিন দিতে পারবো না। যেমন দেখেন, যদি পেশেন্টের আগে থেকেই যদি পেশেন্টের কোনো ব্র্যাডিকার্ডিক সিনড্রোম থাকে, যেমন পেশেন্টের সিক্স সাইনাস সিনড্রোম থাকে, অর্থাৎ পেশেন্টের এসএ নোড কোনো কারণে ডিজিজড, অথবা পেশেন্টের এভি নোডে কিছু ব্লক থাকে, সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি এভি ব্লক, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাডিনোসিন দিব না। এবং যদি দেখা যায় যে না, পেশেন্টের উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোমের সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, সেক্ষেত্রেও আমরা অ্যাডিনোসিন দিতে পারবো না। কেন দিতে পারবো না, আমি আপনাদেরকে এটা এখনই বলে দিচ্ছি। উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম হচ্ছে একটা প্রি এক্সাইটেশন সিনড্রোম, যেখানে হচ্ছে একটা অ্যাবনর্মাল পাথ হয়ে থাকে। এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলতেছি। আচ্ছা, অ্যাডিনোসিনের মেকানিজমটা যদি আমরা একটা খেয়াল করি, এটা কিন্তু একটি এভি এভি নোডাল ব্লকিং ড্রাগ, অর্থাৎ এটি এভি নোডের উপর ট্রানজিয়েন্টলি কাজ করে এভি নোডকে ব্লক করে দেয়। তো সেই ক্ষেত্রে যদি পেশেন্টকে যদি আমরা হচ্ছে এভি নোডকে যদি আমরা কোনো কারণে যদি হচ্ছে ব্লক করে দেই এবং এক্সেসরি পাথ হয়ে থাকে, তাহলে সব অ্যাক্টিভিটি, অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি গুলো আমাদের বাইপাস পাথ হয়ে দিয়ে দ্রুত হচ্ছে ভেন্ট্রিকুলে চলে যাবে। আমি এখানে একটি ফটোগ্রাফ নিয়ে আসছি, যদি খেয়াল করেন, এই যে এসএ নোড থেকে যে ইম্পালস গুলো তো আসে, সেগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে অ্যাট্রিয়াল পাথ হয়ে দিয়ে এভি নোড হয়ে বান্ডেল অফ হিজ হয়ে পার্কিনজি ফাইবারের মাধ্যমে ভেন্ট্রিকলকে হচ্ছে কন্ট্রাক্ট করে। তো যদি কোনো না কোনো কারণে যদি অ্যাবনর্মাল কোনো পাথ হয়ে থাকে, আমি মেনশন করার চেষ্টা করেছি যে অ্যাবনর্মাল কোনো পাথ হয়ে যেটা হচ্ছে এভি নোডকে বাইপাস করেছে, এরকম পাথওয়ে যদি থাকে, সেক্ষেত্রে কখনোই পেশেন্টকে এভি নোডাল ব্লকিং কোনো ড্রাগ দেওয়া যাবে না। যেমন এডিনোসিন কাজ করে এই এভি নোডের উপর। তো এভি নোডকে যদি ব্লক করে দেওয়া হয়, এই অ্যাক্টিভিটিগুলো, অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সব এই অ্যাবনর্মাল পাথওয়ে দিয়ে সাডেনলি হচ্ছে ভেন্ট্রিকুলে চলে আসবে। ভেন্ট্রিকুল হচ্ছে অনেক বেশি ওভার এক্সাইটেড হয়ে যাবে এবং পেশেন্টের ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া থেকে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে সাডেন ডেথ হয়ে যাবে। তো তখন দেখা গেল যে ভালো করতে গিয়ে পেশেন্টের আমরা আসলে মন্দ করে ফেলতেছি। আচ্ছা, তো এইটা হলো আমাদের অ্যাকিউট ম্যানেজমেন্ট অ্যাডিনোসিন দিয়ে। যদি কোনো পেশেন্টের রিকারেন্ট এসভিটি হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে পেশেন্ট হচ্ছে
বিটা ব্লকার দিয়ে রাখবো। আর যদি বিটা ব্লকার দেওয়ার পরও যদি পেশেন্টের যদি হচ্ছে রিকারেন্ট এসভিটি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করতে হবে। অর্থাৎ যে একটোপিক যে একটা ফোকাস যেখান থেকে হচ্ছে আমাদের বারবার হচ্ছে অ্যারিথমিয়া সৃষ্টি হচ্ছে, সেই ফোকাসটাকে হচ্ছে আমাদের নষ্ট করে দিতে হবে অথবা পুড়িয়ে দিতে হবে। আচ্ছা, তো এখন যেটা আমাদেরকে জানতে হবে যে এসভিটি অ্যাকিউট ম্যানেজমেন্ট ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় কিন্তু যে কোনো ট্যাকি অ্যারিথমিয়াই আননোন রিজনের কারণে এটা খুব মানে বেড়ে যেতে পারে। তো বানানে একটু ভুল আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা জানতে হবে যে খুব বেশি পরিবর্তন কিন্তু প্রেগনেন্সিতে আসলে নেই ম্যানেজমেন্টের মধ্যে। যদি আমি বলি একই কথা, যদি পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে শক দিব, এবং প্রেগনেন্সির যে কোনো স্টেজে আপনি পেশেন্ট আনস্টেবল থাকলে পেশেন্টকে শক দিতে পারবেন। এটা এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর পেশেন্ট যদি স্টেবল থাকে তাহলে আমরা এই একই প্রসিডিউরে আগাবো। পেশেন্টকে ইনিশিয়ালি ভ্যাগাল ম্যানুভার দিব। যদি ভ্যাগাল ম্যানুভার ফেল করে অ্যাডিনোসিন দিব, যেটা ফার্স্ট চয়েস। যদি অ্যাডিনোসিন দিতে না পারি, কোনো কারণে কন্ট্রাইন্ডিকেশন থাকে, যেমন পেশেন্টের যদি অ্যাজমা থাকে, সেক্ষেত্রে আমরা বিটা ব্লকার দিতে পারবো। কোনটা বিটা ব্লকার, এক্ষেত্রে কিছু কথা আছে যে এই এই কথাটা আপনারা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন যে বিটা ব্লকার দিতে হলে আমাদেরকে মেটোপ্রোলোল হচ্ছে ফার্স্ট চয়েস। মেটোপ্রোলোল একটি শর্ট অ্যাক্টিং সিলেক্টিভ বিটা ওয়ান ব্লকার, এবং হচ্ছে এটা হচ্ছে খুব র্যাপিডলি হচ্ছে মানে ম্যাটার্নাল সার্কুলেশন নষ্ট হয়ে যায়, ফিটাল সার্কুলেশন এটা যাবে না। এবং থার্ড লাইন হচ্ছে আমাদের চাইলে বেরাবামিল দিতে পারি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নোট নিতে হবে, অ্যাটেনোনল হচ্ছে আমরা কখনোই প্রেগনেন্ট মাদারকে দিতে পারবো না, কেননা এটি হচ্ছে ইন্ট্রাইউটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন করে। তো সেক্ষেত্রে আমরা অ্যাটেনোলটাকে সবসময় অ্যাভয়েড করব। আচ্ছা, তো এখন যদি পেশেন্টের দেখা যায় যে পেশেন্টের ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম সাথে থাকে, তো তখন আমি যে কথাটা পূর্বে বলেছি আপনাদেরকে, কোনো এভি নোডাল ব্লকিং এজেন্ট দেওয়া যাবে না, হারাম হারাম এবং হারাম। সেক্ষেত্রে আমরা প্রিভেনশনের জন্য আমরা না বিটা ব্লকার দিতে পারবো, না ডিগক্সিন, না ভেরাপামিন, না ডিলটি এজেন্ট, কিছুই না। সেক্ষেত্রে আমরা হচ্ছে কিছু অ্যান্টি অ্যারিথমেটিক এজেন্ট ইউজ করি। এবং ফার্স্ট লাইন হচ্ছে ফ্লিকাইনাইট, হচ্ছে ক্লাস 1C অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ, অথবা প্রোপাফেনন। এবং যদি এইগুলো ফেল করে, সেক্ষেত্রে আমাদের ক্যাথেটার অ্যাবলেশন করতে হবে, অর্থাৎ একটোপিক ফোকাসটাকে হচ্ছে আমাদের ডিস্ট্রয় করে দিতে হবে। আর এখানে যেটা আমি স্লাইডে এনেছি সেটা হচ্ছে উইদাউট ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম থাকলে, উইদাউট ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম থাকলে আমরা কিভাবে প্রিভেনশন করবো রিকারেন্ট এসভিটি। আমরা হচ্ছে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে আইভি মেট্রোপোলল দিব, এটা ফেল করলে ভেরাপিমিল, অথবা লাস্ট হচ্ছে ক্যাথেটার অ্যাবলেশন। আর যেটা মনে না রাখলেই নয়, আমরা চেষ্টা করব ফার্স্ট ট্রাইমাস্টারে অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ গুলোকে অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, আমি একটা কোশ্চেন নিয়ে আসছি একটু বড়, আপনারা একটু দেখেন। আমি পড়তেছি কোশ্চেনটা। 27-year-old woman presents to the emergency department with sudden onset of palpitations and lightheadedness that began 45 minutes ago while she was sitting at her desk. No significant past medical history, এবং পেশেন্টের কোনো রেগুলার মেডিকেশন নেই। On examination, patient anxious but alert and oriented. Blood pressure 115/78 millimeter mercury, heart rate 175 beats per minute and regular. Respiratory rate normal, oxygen saturation normal, and 12 beat ECG এটা কি শো করতেছে? শো করতেছে যে একটা রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া at 175 beats per minute with no clearly visible P wave. আমি শুরুতেই আপনাদেরকে যে একটা ক্রাইটেরিয়ার কথা বলেছিলাম, যে এসবিটির যে ক্রাইটেরিয়া, যেটা ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া থাকবে, পেশেন্টে ক্লিয়ারলি কোনো হচ্ছে ভিজিবল পি ওয়েভ থাকবে না, এবং হচ্ছে রেট থাকবে হচ্ছে আপনার রিদমটা থাকবে হচ্ছে রেগুলার। তো এটা হচ্ছে একটা ইভিএনআরটি, আপনারা এটা বুঝতে পারছেন। ইনিশিয়ালি আমরা কি করলাম, ওনাকে মডিফাইড ভালসালভা ম্যানুভার করলাম, বাট তারপরও পেশেন্ট হচ্ছে রিদম মানে রিদম সাইনাস রিদমে ফিরে আসলো না। তো নেক্সট আমরা কি করতে পারি? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। নেক্সট হচ্ছে আমরা অ্যাডিনোসিন দিব, আইভি অ্যাডিনোসিন। কত ডোজে দিব? ইনিশিয়ালি আমরা 6 মিলিগ্রাম দিব। যদি 6 মিলিগ্রাম কোনো কারণে যদি ফেল করে, দেন 12 মিলিগ্রাম। এবং 12 মিলিগ্রাম যদি ফেল করে, আমরা হচ্ছে অ্যানাদার 12 মিলিগ্রাম বোলাস ডোজ, অথবা 18 মিলিগ্রাম পর্যন্ত দেয়া যাবে। আচ্ছা, তো এই প্রায় অলমোস্ট সেম একটা সিনারিও, যেখানে আমরা 28 উইকস অফ জেস্টেশনের একটা পেশেন্টকে নিয়ে আসছি, 29 ইয়ার্স ওল্ড উইমেন।
উনি হচ্ছে 3rd ট্রাইমেস্টারে আছেন। উনিও সেম একটা সিনারিও নিয়ে আসছেন যে পেশেন্ট সাডেন অনসেট অফ রেসিং পালপিটেশনস, কোনো কার্ডিয়াক হিস্ট্রি নাই, পেশেন্ট অ্যালার্ট, পেশেন্টের ব্লাড প্রেশার নর্মাল আছে, হার্ট রেট 182, রেগুলার রেসপিরেটরি রেট নর্মাল, এবং 12 বিট ইসিজি কি বলতেছে ওরা এখানে ডায়াগনোসিস বলেই দিয়েছে যে পেশেন্টের এবিএনআরটি। তো দেখেন যেহেতু পেশেন্ট প্রেগনেন্ট, তারপরেও কিন্তু আমাদের ম্যানেজমেন্ট স্টাইলে তেমন কোনো পরিবর্তন আসবে না। আমরা ইনিশিয়ালি পেশেন্টকে হচ্ছে মডিফাইড ভালসালভা ম্যানুভার করলাম, বাট এটা ফেলড। তাহলে পরবর্তীতে আমরা কি করব? একই প্রসিডিওর, আমরা হচ্ছে অ্যাডিনোসিন 6 মিলিগ্রাম দিব, যদি এটা ফেল করে 12 মিলিগ্রাম। আচ্ছা, যদি কোনো কারণে অ্যাডিনোসিন দিতে না পারি, ধরেন এই পেশেন্টটাই আমাদের অ্যাজমাটিক পেশেন্ট, তো আমরা অ্যাডিনোসিন দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা হচ্ছে পেশেন্টকে আই ভেরাপামিল অথবা ডিলটিএজএম, আচ্ছা দুঃখিত, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সেকেন্ড লাইন চয়েস হবে হচ্ছে আমাদের ইন্টারভেনাস মেটোপ্রোলল, কারণ এটা একটা শর্ট অ্যাক্টিং এজেন্ট, যেটা হচ্ছে পেশেন্টের ফিটাল সার্কুলেশনে যাবে না, এবং হচ্ছে ফিটাসের জন্য এটা কোনো হার্মফুল ইফেক্ট করবে না। আর সেম সিনারিওতে যদি আমরা দেখতাম যে পেশেন্টের ব্লাড প্রেশার কোনো কারণে 90 কম, অর্থাৎ 80/40 বা 70/30, পেশেন্টের দেখা গেলো যে পেশেন্টের স্যাচুরেশন কমে যাচ্ছে, পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ করতেছে, তখন আর কোনো কথা হবে না, আমরা পেশেন্টকে শক দিয়ে দেবো, ইমিডিয়েট সিনক্রোনাইজড ডিসি কার্ডিওভার্সন। আচ্ছা, আমরা সেশন আর খুব বেশি বাকি নেই, আমি শর্টে শেষ করে দিব। এই ডাব্লিউবি সিনড্রোম, যেটা নিয়ে এতক্ষণ অনেক কথা হলো, আমি যদি বলি যে কি হয়, এখানে অ্যাবডোমিনাল কিছু পাথওয়ে থাকে, যেটার নাম হচ্ছে বান্ডেল অফ কেন্ট। এই বান্ডেল অফ কেন্ট দিয়ে হচ্ছে এরা এভি নোডকে বাইপাস করে ইজিলি হচ্ছে ওরা হচ্ছে ভেন্ট্রিকুলার যে টিস্যু সেখানে পৌঁছায় যায়। তো যেহেতু পেশেন্টটা হচ্ছে খুব ইজিলি আপনার ইম্পালস এভি নোডকে বাইপাস করতেছে, ফলে যেটা হবে পেশেন্টের হচ্ছে পিআর ইন্টারভালটা খুবই কম থাকবে, যেখানে নর্মাল পিআর ইন্টারভাল হচ্ছে আপনার 120 মিলিসেকেন্ড থেকে 200 মিলিসেকেন্ড, যদি স্মল বক্সে হিসাব করি 3 to 5 স্মল বক্স। তা আমাদের এত কিছু মনে রাখতে হবে না, আমরা শুধু এখান থেকে একটা নেমোনিক মনে রাখতে পারি ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ দিয়ে হচ্ছে ওয়াইড কিউআরএস, পি দিয়ে হচ্ছে শর্ট পিআর ইন্টারভাল, এবং ডাব্লিউ দিয়ে হচ্ছে ডেল্টা ওয়েভ। ওয়েভ মানে ডেল্টা ওয়েভ। তো আমরা শর্ট পিআর ইন্টারভালের কারণটা বুঝতে পারলাম, অ্যাবনর্মাল পাথ হয়ে দিয়ে চলে আসতেছে। আচ্ছা, ডেল্টা ওয়েভটা কি? ডেল্টা ওয়েভটা আমরা এখানে আচ্ছা, ডেল্টা ওয়েভটা কি আমরা এটা একটু জানি। ডেল্টা ওয়েভটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের নর্মাল যে মরফোলজি, এটা হচ্ছে ডিস্টর্টেড হয়ে যাবে। ইনিশিয়ালি একটা এই যে স্লপ হয়ে যাবে, আপ স্লপিং। এই ইনিশিয়াল আপ স্লপিং হচ্ছে, এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের একটা ওয়েভ দিচ্ছে, যেটাকে আমরা বলি ডেল্টা ওয়েভ, যেটা ডাব্লিউ সিনড্রোমের জন্য এবং হাইলি স্পেসিফিক। এবং পেশেন্টের কিউআরএস ইন্টারভাল থাকবে ওয়াইড। ওয়াইড এই কারণে, কারণ পেশেন্ট ভেন্ট্রিকলে পৌঁছানোর পর সে কিন্তু আর নর্মাল পাথওয়ে দিয়ে তার ইম্পালস কন্ডাকশন করতে পারতেছে না। অ্যাজ এ রেজাল্ট আমাদের কিউআরএস কমপ্লেক্সটা হবে ওয়াইড। এবং ইনসিডেন্স যদি আমরা দেখি, এটা কিন্তু খুব রেয়ার কন্ডিশন এমনটা বলা যাবে না, কেননা পার পার 1000-এর মধ্যে প্রায় প্রায় 3 জন এটা কিন্তু এফেক্টেড। তো এটা কিন্তু আমাদেরকে হচ্ছে জানতে হবে, কারণ এটা একদমই রেয়ার এরকমটা বলার সুযোগ নেই। তা আমি একটা ইসিজি নিয়ে আসছি আপনাদের জন্য, যে দেখেন লিড 2টা দেখি, যেটাকে বলা হয় রিদম স্ট্রিপ। যদি খেয়াল করে দেখেন, এই যে কিউআরএস কমপ্লেক্স গুলো, এগুলো কিন্তু নর্মাল মরফোলজির মনে হচ্ছে না। ইনিশিয়ালি একটি আপস্ট্রক, এবং তারপরে হচ্ছে নেমে গেল। এই যে আপস্ট্রোক গুলো, এটাই হচ্ছে আমাদের ডেল্টা ওয়েভ। এবং দেখেন পিআর ইন্টারভাল, পি এর পরে আর নাই বললেই চলে, কারণ পেশেন্ট কিভাবে বাইপাস ওয়ে দিয়ে খুব ইজিলি শর্টকাট ওয়েতে সে কিন্তু ভেন্ট্রিকলে পৌঁছে যাচ্ছে, এবং কিউআরএস কমপ্লেক্সটা হবে ওয়াইড। তো ডাব্লিউ সিনড্রোমের কিছু আপনার ক্যাটাগরি আছে, কিছু ক্লাসিফিকেশন আছে। এটা গুরুত্বপূর্ণ এই কারণে, যেটাতে বোঝা যায় যেটাকে রাইট সাইডেড পাথ হয় নাকি লেফট সাইডেড পাথ হয়। আমরা খুব সহজে বলবো, এই যে একটা আমরা সিজি নিয়ে আসছি, দেখেন এর যে প্রিকর্ডিয়াল লিড যেগুলো আছে V1 থেকে V6, সেখানে দেখা যাচ্ছে, দেখেন এই যে আর ওয়েভ এর হাইট গুলো, V1 এ আর ওয়েভ আছে, V2 তে আর ওয়েভ আছে, V3 তে, V4, V5। এখান থেকে আমরা হচ্ছে একটা ক্লাসিফিকেশন আলাদা করতে পারি, যেমন যে পেশেন্টের V1 এ আর ওয়েভ একটা উঁচু আর ওয়েভ থাকবে, অথবা আর এস রেশিও যদি মোর দেন 1 হয়, সেটাকে আমরা বলি হচ্ছে টাইপ এ, ডাব্লিউপিডাব্লিউ প্যাটার্ন। আর যদি কোনো কারণে দেখা যায় যে না, এই V1 এ আর ওয়েভ প্রমিনেন্ট আর ওয়েভ নেই, সেক্ষেত্রে সেটাকে বলা হয় টাইপ বি। টাইপ এ আর বি পার্থক্যটা কিন্তু আমরা বেসিক্যালি এখান থেকে করে ফেলতেছি।
V1-এ আমাদের প্রমিনেন্ট ROF থাকলে এটাকে আমরা টাইপ এ বলতেছি, এবং যদি না থাকে তাহলে কিন্তু আমরা বলতেছি টাইপ বি। টাইপ এতে যেটা হয় এটা হচ্ছে একটা লেফট সাইডেড পাথ হয়ে থাকে, আর টাইপ বিতে একটা রাইট সাইডেড পাথ হয়ে। এটা আমাদের পার্ট 1-এর জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তা আমরা একটু জানার স্বার্থে জেনে রাখলাম। আচ্ছা, এই কথাটা, এই বক্সটা বা এই নোটটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এমআরসিবি পার্ট 1-এর জন্য। যখনই ডাব্লিউপি সিনড্রোম থাকবে, কিছু অ্যাসোসিয়েটেড ডিজিজ আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো সাথে থাকতে পারে। যেমন দেখেন, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ HSM এর পেশেন্টের সাথে ডাব্লিউপি সিনড্রোম অ্যাসোসিয়েশন খুবই স্ট্রং। এছাড়া আছে মাইট্রাল ভালভ প্রোলাপস, ইপস্টেইন অ্যানোমালি, থাইরোটক্সিকোসিস, অস্টিয়াম সেকেন্ডাম, এবং মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, লিভার্স হেরিডিটারি অপটিক নিউরোপ্যাথি। এই পাঁচটা, এই যে 6টা ডিজিজের অ্যাসোসিয়েশন আছে, এটা যে কোনো এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এমআরসিপির জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট, বিশেষত HOCM এবং মাইট্রাল ভালভ প্রোলাপস। আচ্ছা, এখানে আমরা একটা সিনারিও নিয়ে আসছি আপনাদের জন্য। দেখেন, আপনারা একটু পড়তে থাকেন। এ 32 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টস টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ 2 hour হিস্ট্রি অফ সিভিয়ার পালপিটেশন, ব্রেথলেসনেস অ্যান্ড ডিজিনেস। পেশেন্টের আগে থেকেই হচ্ছে ডাব্লিউ সিনড্রোম একটা নোন হিস্ট্রি ছিল, বাট পেশেন্ট কোনো মেডিকেশন নিচ্ছিল না। পেশেন্ট ইজ পেল অ্যান্ড ডায়াফোরেটিক, ব্লাড প্রেশার নর্মাল, রেসপিরেটরি রেট 22 ব্রেথ পার মিনিট, স্যাচুরেশন নর্মাল আছে। পেশেন্টের পালস হচ্ছে ইরেগুলার এবং হচ্ছে খুব হচ্ছে ফাস্ট। 12 বিট ইসিজি যেটা করলো সেটা শো করলো ইরেগুলার ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, এবং পেশেন্টের কিউআরএস মরফোলজি ফ্ল্যাকচুয়েট করতেছে। এখন এই কন্ডিশনে আমরা হচ্ছে পেশেন্টকে কি দিব, কি দেওয়া যেতে পারে? দেখেন, আমি শুরুতেই বলেছিলাম যে পেশেন্টের যখন একটা ইরেগুলার ট্যাকিকার্ডিয়া থাকবে এবং সাথে হচ্ছে ডাব্লিউ সিনড্রোম থাকবে, অর্থাৎ এর মানে কি, পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, সাথে ডাব্লিউ সিনড্রোম। এমন কোন এই কন্ডিশনে আমরা কখনোই কোনো এবি নোডাল ড্রাগ কখনোই দিতে পারবো না। এবি নোডকে কোনোভাবেই ব্লক করা যাবে না। যদি আমরা ভুলক্রমেও কোনো এবি নোডাল ব্লকিং ড্রাগ দিয়ে থাকি, এটা পেশেন্টের মৃত্যুর কারণ হতে পারে। পেশেন্ট সাডেন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আপনারা ঠিক ধরেছেন, আমাদেরকে দিতে হবে হচ্ছে ইন্টারভেনাস ফ্লিকাইনাইট, যেটা একটা অ্যান্টি এরিথমেটিক ড্রাগ। এটা যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যাবনর্মাল যে পাথওয়ে আমাদের ডাব্লিউ সিনড্রোমের, সেই পাথওয়ের উপর কাজ করবে এবং সেখান দিয়ে হচ্ছে কন্ডাকশনটাকে সে কমাই দিবে। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের হচ্ছে অ্যারিথমিয়া ইমপ্রুভ করবে। কিন্তু যদি ভুলক্রমে আমরা অ্যাডিনোসিন দিয়ে ফেলি, পেশেন্ট কিন্তু ভিএফ ডেভেলপ করবে। অ্যামিউডারন, অ্যামিউডারনের আসলে অনেক মেকানিজম, তো আমরা ইনিশিয়ালি কখনোই অ্যামিউডারন এই ইরেগুলার ট্যাকিকার্ডিয়াতে কখনোই দিব না, এটা আমরা রিজার্ভ রাখবো। ভেরাপামিন, নেভার এভার, ফ্লিকাইনাট, এটা আমাদের অ্যান্সার। এবং এই পেশেন্ট যদি কোনো কারণে আনস্টেবল থাকতো, ব্লাড প্রেশার বা জিসিএস অল্টার্ড, বা পেশেন্টের হার্ট ফেলিওর আছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ডিসি কার্ডিওভার্সন করতাম। আচ্ছা, পেশেন্টের সামারি হলো, আমরা প্রি এক্সাইটেড অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অর্থাৎ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে যদি আমাদের ডাব্লিউ সিনড্রোম অথবা অন্য কোনো অ্যাবনর্মাল পাথওয়ে থাকে, সেখানে আমরা নেভার, অ্যাডিনোসিন, ভেরাপামিল, ডিলটেয়াজেম, ডিগক্সিন, বিটা ব্লকার কোনোটাই আমরা দিতে পারবো না, কারণ এরা প্রত্যেকেই আলাদা আলাদা পাথওয়েতে এবি নোডকে হচ্ছে সাপ্রেস করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি যে পয়েন্টগুলোতে ফোকাস করার চেষ্টা করেছি, এগুলো থেকে প্রিভিয়াসলি অনেক অনেক বেশি কোশ্চেন আসছে এবং সামনেও আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সেশনে। আসসালামু আলাইকুম।